পার্ট নাম্বার 5, মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। অস্থায়ী সরকার গঠন কেন? কারণ স্থায়ী সরকারটা যদি গঠন হইতো তাহলে তো হচ্ছে তোমার পাকিস্তানিরাই গঠন করতে দিত। মানে কি, এই যে যুদ্ধ এগুলো কোথা থেকে শুরু হলো ভাই? এই যে মুক্তিযুদ্ধ, এটা কোথা থেকে শুরু হলো? পাকিস্তানিরা যখন আমাদের হচ্ছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ যখন বিপুল ভোটে জিতলো, আওয়ামী লীগকে যখন সরকার গঠন করতে দিল না, তখন কিন্তু এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এখন কি হয়েছে, যেহেতু সরকার গঠন করতে দেয় নাই, এত বড় একটা মুক্তিযুদ্ধ আমাদের চালানো লাগবে, তাহলে এখন কি একটা সরকারের তো প্রয়োজন আছে, তাই না? নেতার তো প্রয়োজন আছে, এর জন্য অস্থায়ী সরকার গঠন হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আসো, তোমরা যে ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ারে বিভিন্ন টুর্নামেন্ট খেলো, তো ওই টুর্নামেন্টে কি নাম থাকে, কিন্তু স্কোয়াডের নাম থাকে, যে স্কোয়াড কিং কোবরা। এরপরে এক একজন যে এক এক রকমের নাম দেয় ভাই। আসলে ফ্রি ফায়ার আমিও খেলি, ঠিক আছে, আমিও খেলি, তো এক একজন এক এক রকমের নাম দেয়। তো আমাদের যে অস্থায়ী সরকার, সে অস্থায়ী সরকারেরও অনেকগুলো নাম ছিল। প্রথমটা ছিল একে কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হয়, তবে এটি মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত ছিল। তার মানে অস্থায়ী সরকারটা ছিল, সে অস্থায়ী সরকারের নাম কি ছিল? মুজিবনগর সরকার। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। ওকে, এবার আসো, 1971 সালের 10 এপ্রিল গঠিত হয় অস্থায়ী বাংলাদেশ সরকার। অস্থায়ী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়েছিল? তোমার কোশ্চেন আসবে, কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল গঠিত হয়েছিল। তবে এই সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠন হয়, আর 17 তারিখে কি হয়? শপথ গ্রহণ করে। এখন কথা হয়েছে, সরকার গঠন করার পরে শপথ নেওয়া লাগে, ঠিক আছে? তোমরা ওই যে স্কুল কলেজে তোমাদের র্যালি হয় না, র্যালি বলতেছি, ওটা কি বলে, অ্যাসেম্বলি হয়। অ্যাসেম্বলিতে কি হয়? শপথ। আমি শপথ করিলাম যে, এভাবে আছে না, তো এরকম শপথ হয়। আচ্ছা, শপথ বাক্য আরেকজন পাঠ করানো লাগে। তোমরা দেখো না, তোমাদের যখন অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে একজন শপথ পাঠ করায়, মানে একজন বলে, তোমরা আবার কি করো, সেটাকে রিপিট করো। তো ওই রকম এই অস্থায়ী সরকারকে শপথ পাঠ করাইছিল কি? অধ্যাপক ইউসুফ আলী, ঠিক আছে? ওকে, আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আচ্ছা, এই জিনিসটা বুঝে। আওয়ামী লীগের সভাপতি কে ছিল? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি বলতে কি বোঝাইতেছে? রাষ্ট্রপতি বলতে বোঝাইছে দেশের যে বাহিনীগুলো আছে, কি বাহিনী? বিমান বাহিনী, সেনাবাহিনী, এরপর আরেকটা কি বাহিনী? নৌবাহিনী। এই যে 3টা বাহিনী আছে, এই 3টা বাহিনীর প্রধানকে বলা হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে? আচ্ছা, এরা কি সশস্ত্র বাহিনী? একটা হচ্ছে নিরস্ত্র বাহিনী, একটা হচ্ছে সশস্ত্র বাহিনী। বলে না নিরস্ত্র বাঙালি, অস্ত্র, এর মানে কি? কোনো অস্ত্র ছাড়া বাঙালি। আর সশস্ত্র মানে সাথে অস্ত্র, অস্ত্র সাথে বাহিনী, ঠিক আছে? সশস্ত্র, নিরস্ত্র, বোঝা গেছে? সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। যেমন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। ওই রকম শেখ মুজিবুর রহমান ছিল তখন রাষ্ট্রপতি, আর প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমদ, ঠিক আছে? আচ্ছা, অন্য 3জন মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এম কামারুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। আচ্ছা, এখান থেকে জাস্ট তখনকার সময় অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিল? এম মনসুর। এই জিনিসটা এমসিকিউতে আসছে, ঠিক আছে? ওকে, এবার আসো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কার্যক্রম। অস্থায়ী সরকারের কার্যক্রম মানে অস্থায়ী সরকার তো আমরা গঠন করে দিলাম, এখন অস্থায়ী সরকার কি কাজ করছে সেই জিনিসটা আমরা এখন দেখব। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং এর অধীনে দপ্তর থাকে। মুজিবনগর সরকারেও তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন মন্ত্রণালয় বলতে ধরো কৃষি মন্ত্রণালয় আছে, এখান থেকে হচ্ছে সার্বিক বাংলাদেশের যত কৃষি প্রযুক্তি আসবে,
সার আসবে, এই জিনিসগুলো ওইখান থেকে ওই মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এছাড়া হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন বিভাগ আছে। ত্রাণ ও পুনর্বাসন বিভাগ কি? এই যে ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, কিছুদিন পর পর বন্যা হয় না, বন্যা হওয়ার সময় কি করা লাগে? খাবার নিয়ে যাওয়া হয়, ত্রাণ নিয়ে যাওয়া হয়, এইটার জন্য আলাদা একটা কি আছে? অধিদপ্তর আছে। ঠিক আছে, এরকম অনেক দপ্তর আছে। এবার আসো, মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে। মুক্তিযুদ্ধ তখন কিন্তু রানি, ওই সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেন। মানে আমাদের এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধটা যাতে আরও সহজে করা যায়, সুন্দর করে যাতে পরিচালনা করা যায় এবং সবার মাঝখানে যাতে একটা ঐক্য থাকে, এর জন্য আমাদের এই বাংলাদেশটাকে 11টা অঞ্চলে বিভক্ত করছিল। এই আঞ্চলিক প্রতিষ্ঠানকে বলা হতো আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল। প্রতিটি অঞ্চলে একটি হেডকোয়ার্টার, একজন চেয়ারম্যান সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে ওই কাউন্সিল গঠিত হয়। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তার মানে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে কয় সদস্য বিশিষ্ট হয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, 8 সদস্য বিশিষ্ট। আওয়ামী লীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ জননেতা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ ভাসানী, কমিউনিস্ট পার্টির প্রধান মণি সিংহ, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপের আরেক অংশের সভাপতি মোজাফফর আহমদ, কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয় মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন। এত কিছু পড়া লাগবে না তোমার, তুমি এখান থেকে জাস্ট মনে রাখবা 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। ঠিক আছে, ওকে। এবার মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। আচ্ছা, মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান ছিলেন কর্নেল MAG ওসমানী। মানে মুক্তিবাহিনী কি, যারা এই যে যুদ্ধ করতেছিল, মুক্তিযুদ্ধটা করতেছিল, তাদেরকে কি বলা হইতো? মুক্তিবাহিনী বলা হইতো। ঠিক আছে, মুক্তিবাহিনী বলা হইতো। এই বাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? একজন থাকে না সেনাপতি, যেমন এই যে গোপাল ভাঁড়ের ভিতর দেখো না সেনাপতি, গোপাল ভাঁড়ের ভিতর সেনাপতি আছে, তো এরকম মুক্তিবাহিনীরও আমাদের সেনাপতি ছিল। সেনাপতিকে কর্নেল MAG ওসমানী। ঠিক আছে, এছাড়া চিফ অফ স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। এই 3টা নাম একটু মনে রাখা লাগবে, হয়তো একটু কষ্ট হবে নামগুলো মনে রাখতে, নামগুলো একটু বড় বড়। তুমি আমার সাথে মুখে বলো, আমার মুখ লেগে গেছে কথা বলতে বলতে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? কর্নেল AG ওসমানী। চিফ অফ স্টাফ ছিলেন কে? আব্দুর রব। এটাও যদি না মনে থাকে, খালি রব ওসমানী, রব, আরেকজনকে খন্দকার, ডেপুটি চিফ অফ স্টাফ। ঠিক আছে, চিফ অফ স্টাফ, আরেকটা কি? ডেপুটি চিফ অফ স্টাফ। ওকে, এবার আসো মুক্তিযুদ্ধে 11টি সেক্টর। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়েছিল। প্রত্যেকটা সেক্টরে বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং সেক্টরগুলো পরিচয় নিচে তুলে ধরা হলো। তার মানে কি কারণে তোমার এতদিন আমরা কি করছি? সেক্টর পড়ছি। এখন কথা হয়েছে কি কারণে এই সেক্টর আকারে ভাগ করা হয়েছিল? কি কারণে? যাতে মুক্তিযুদ্ধটাকে সহজে পরিচালিত করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আমাদেরকে সেক্টরগুলোর পরিচয় দেওয়া হচ্ছে। এই 11টা সেক্টর পড়ার আগে আমাদের এই জিনিসটা একটুখানি মাথায় নেওয়া লাগবে। এই জিনিসটা কি মাথায় নেওয়া লাগবে জানো? এখানে তোমাদেরকে আমি একটা প্যাটার্ন দেখাই। হ্যাঁ, এটা কিসের কি? এটা হচ্ছে আমাদের দেশের মানচিত্র, যে মানচিত্রে কোন অঞ্চল কোন সেক্টর ছিল, কোন অঞ্চল কত নাম্বার সেক্টর ছিল, সেটা এখানে লেখা আছে। আমাদের বাংলাদেশের মানচিত্রে এখানে লেখা আছে কোন অঞ্চল কত নাম্বার সেক্টর। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখো এটা কি 1 নম্বর সেক্টর। তার মানে এই পুরো অঞ্চলটা হচ্ছে 1 নম্বর সেক্টরের মধ্যে পড়ে। এই পুরো অঞ্চল 1 নম্বর সেক্টর। ঠিক আছে, এটা দেখো 2 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর, 1 2 3 4, এটা কি 5 নম্বর সেক্টর। এত দূর গেছে? ঠিক আছে। 6 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর,
8 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর। এইখানেও কি দেখো, জিনিসটা দেখো, এত দূর পর্যন্ত গেল। আচ্ছা, এরপরে 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর। আমি আবার প্রথম থেকে দেখাই, হ্যাঁ, আমি আবার প্রথম থেকে দেখাই। এখানে একটা জিনিস আমি দেখানোর, বোঝানোর ট্রাই করতেছি, যেটা তোমরা বুঝতে পারবা একটু পরে। 1 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টর। এত দূর গেল। 6 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর, 8 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর। ঠিক আছে, ঠিক আছে। 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর। এখানে কি তুমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ? প্যাটার্নটা হচ্ছে এইখান থেকে যাইতেছে যাইতেছে যাইতেছে, এত দূর উঠলো 5 নম্বর সেক্টর। 6, 7, 8, 9, 10, তারপরে 9, তারপরে হচ্ছে 10, 11। এই জিনিসটা দেখানোর একটা কারণ আছে, কারণ তোমাদের যখন সৃজনশীল কোশ্চেন হবে, সৃজনশীলে করবে কি জানো, এরকম একটা মানচিত্র দিয়ে দিবে, এইরকম একটা মানচিত্র দিয়ে দিবে, এরকম একটা মানচিত্র দিয়ে দিবে। মানচিত্র দিয়ে এটি বলবে, জাস্ট ধরো যে হচ্ছে একটা অঞ্চল দেখায় দিবে, দিয়ে বলে দিবে যে ওইটা কত নম্বর সেক্টর ছিল, ওই সেক্টরের আন্ডারে কোন কোন অঞ্চল ছিল, নাম বলো। ধরো যে হচ্ছে এখানে 7 লেখা নাই, এখানে 7টা লেখা নাই, মানে তোমাদেরকে যেই মানচিত্রটা দিবে সেই মানচিত্রে ধরো যে এখানে 7 লেখা নেই, তো লেখা থাকবে এখানে এ, তখন বলবে এই এ অঞ্চলটা কোন সেক্টরের অধীনে ছিল এবং সেই সেক্টরের অঞ্চলগুলোর নাম বলো, এরকম দিয়ে দিবে। এই কারণে আমাদের মনে রাখা লাগবে আমাদের কত নম্বর সেক্টর কোন জায়গায় ছিল। সেই জিনিসটা মনে রাখার জন্য আমরা যদি এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারি তাহলে একদম ইজি। এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারি, এই সিকোয়েন্সটা, হ্যাঁ, এই সিকোয়েন্সটা এভাবে উপরে উঠলো, ওঠার পরে কী হবে, এই শেষ মাথা থেকে এভাবে নিচে আসবে, শেষ মাথা থেকে কি এভাবে নিচে আসবে, কি সোজা হবে না, হ্যাঁ, নিচে আসলো, নিচে আসলো, এরপরে কি এইখানে একটা, এইখানে একটা, শেষ। এই জিনিসটা মনে রাখা লাগবে। কেন? এই যে দেখো এখান থেকে শুরু হলো 1, 2, 3, 4, 5, 5, 6, 7, 8, 9, 9, 10, 11। দেখছো কি, দেখছো? আশা করি বুঝছো, বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে তোমার এখন কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে এই যে যেই জিনিসটা আমি আঁকায় দিলাম, এই জিনিসটা সুন্দর মতো মাথায় রাখা লাগবে। কে, তুমি এভাবেও মনে রাখতে পারো, জিনিসটা হচ্ছে কে, কে এর মতো দেখা যাইতেছে, কে, কে, এখানে জাস্ট 2টা ফোঁটা, এইখানে নিচে ফোঁটা আগে, তারপরে ফোঁটা, এইভাবে তুমি মনে রাখতে পারো। এই জিনিসটা এখনও অনেকের কাছে ক্লিয়ার না, ক্লিয়ার না হলে প্রবলেম নাই, যখন সৃজনশীল সলভ করতে যাবো তখন দেখতে পাবা, ঠিক আছে? তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই চিহ্নটা একটু মনে রাখার ট্রাই করা লাগবে, ঠিক আছে? এই চিহ্নটা মনে রাখার ট্রাই করা লাগবে। এখন আসো, এই যে এতগুলো সেক্টর, সেক্টর প্রায় 11টা, 11টা সেক্টর কোনটা কোন অঞ্চল ছিল, এটা মনে রাখা কি একটু টাফ না, একটু কঠিন না, একটু টাফ, একটু কঠিন? তো আমরা চাইলে ছন্দ দিয়ে মনে রাখতে পারি। এখন বিষয় হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখা লাগবে এমন কোনো কথা নাই। এমন অনেক আলট্রা ব্রিলিয়ান্ট আছে যাদের এসব ছন্দটন্দ কিচ্ছু লাগে না, ডোন্ট কেয়ার, তারা ডিরেক্ট মুখস্থ করবে, আমি তাদেরকে স্যালুট করি। কিন্তু বিষয় হচ্ছে আমি নিজে মুখস্থ করতে পারি না এইভাবে। আমার কি লাগে, আমার ছন্দ নেওয়াই লাগে। তাই যাদের ছন্দ নেওয়া লাগবে তারা এইভাবে ছন্দ দিয়ে মুখস্থ করবে। এখন আমি মুখস্থ করাই দিতেছি, প্যারা নেই। সেক্টর কি যে ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে 8 নম্বর সেক্টর আর 10 নম্বর সেক্টর। এই 2টা সেক্টর থেকে কোশ্চেন আসছে বেশি। আচ্ছা, সেক্টর তোমার ভাইয়া মুখস্থ করাই লাগবে, কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আমি তোমাকে একটা ওয়ে শিখাই দিতে পারি। ওয়েটা হচ্ছে সেক্টর আছে মোট 11টা, তুমি আজকে 7টা সেক্টর মুখস্থ করবা এবং পরের দিন 7টা না 6টা সেক্টর মুখস্থ করবা এবং পরে 5টা সেক্টর মুখস্থ করবা, ঠিক আছে? একসাথে 7টা সেক্টর মুখস্থ করতে, 11টা সেক্টর মুখস্থ করতে গেলে পারবা না, পারবা না। যারা দুর্বল আছো বা আমার মতো দুর্বল আছো, আমি তো আমার ক্লাস 8 কেন, আমি ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, আমি এসব সেক্টর মুখস্থই করতে পারিনি। সেক্টরে কোন সেক্টরের আন্ডারে কোন অঞ্চল আমি মুখস্থই করতে পারি না, আমি ইন্টার লাইফের পরে অ্যাডমিশন লাইফে এসে শিখছি, ঠিক আছে? আচ্ছা, তাই তোমরা যে এখন যে পড়তেছো এটাই বেশি, এইটাই বেশি। আচ্ছা, আমি জাস্ট যেভাবে বলি সেভাবে আমার কথা শোনো, তুমি শিওর মুখস্থ করতে পারবা, আমি শিওর দিতেছি। দেখো, একদম ইজি, একদম ইজি। 1 নম্বর সেক্টরের আন্ডারে কী কী দেওয়া আছে? 1 নম্বর সেক্টরের আন্ডারে দেওয়া আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী জেলার মুহুরী নদীর পূর্ব অংশ পর্যন্ত এলাকা নিয়ে
এলাকা নিয়ে 1 নম্বর সেক্টর ছিল। এর সদর দপ্তর ছিল খাগড়াছড়ির হরিণাতে। আচ্ছা, সেক্টর প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান। এই 1 নম্বর সেক্টরের সবচাইতে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে এটা, যে সেক্টর কমান্ডার কে ছিল, মানে প্রত্যেকটা সেক্টরে আবার প্রধান থাকে, বুঝছো? তো এই সেক্টরের প্রধান ছিল কে? মেজর জিয়াউর রহমান। এই সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, তার মানে এখানে আমরা কী কী মনে রাখবো? এখানে আমরা ছন্দটা এইভাবে মনে রাখতে পারি, CFC1, সিতে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এফতে ফেনী, আবার সিতে কি চট্টগ্রাম। এখন 1 কেন দেওয়া হয়েছে ভাইয়া? 1 মানে সেক্টর 1-এ ছন্দ এটা, তার মানে CFC1, সিতে পার্বত্য চট্টগ্রাম, এফতে ফেনী, সিতে চট্টগ্রাম। ঠিক আছে? আচ্ছা, CFC1 শেষ। এরপরে আসো, তার মানে প্রথম ছন্দটা কিন্তু শেষ। দ্বিতীয় 2 নম্বর সেক্টর, এখান থেকে কক্সবাজারটা বাকি গেছে। কক্সবাজার এখন সবই যদি ছন্দ দিয়ে যদি মুখস্থ করানো যায়, তো তাও আমি এখানে মিলাই দিতেছি। দেখো, সিতে কিন্তু কক্সবাজারও হয়, ঠিক আছে, কক্সবাজারও হয়, কক্সবাজার, বানানটা ভুল করলাম মেবি, হ্যাঁ এসব এখানে, হ্যাঁ কক্সবাজার। সিতে পার্বত্য চট্টগ্রাম, এফতে ফেনী, সিতে চট্টগ্রাম, একতে হয়েছে সেক্টর 1, ঠিক আছে। আচ্ছা, আবার সিতে কক্সবাজারও হয়। শেষ, 1 নম্বর সেক্টর শেষ। এবার আসে 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টর কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ভাই? ঢাকা, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ফরিদপুর, নোয়াখালী জেলার অংশবিশেষ এলাকা নিয়ে 2 নম্বর সেক্টর গঠিত। এখন দেখো, অনেকগুলো নাম দেওয়া আছে, তোমার মুখস্থ করতে কষ্ট হইতেই পারে, তুমি এইটা ফলো করতে পারো। একটু ছোট করা উচিত, আর একটু ছোট করা উচিত। ওকে, তুমি এইটা মনে রাখতে পারো, ঢাকায় কোনো ফাঁকা নাই, ঢাকায় কোনো ফাঁকা নেই, ঢাকায় কোনো ফাঁকা নেই। এখানে কি কি আছে? ঢাকায় তো ঢাকা, ঠিক আছে, কোতে হয়েছে কুমিল্লা, দন্ত নতে নোয়াখালী, ফাঁকার কতে হয়েছে ফাঁকাতে হচ্ছে ফরিদপুর, ঠিক আছে। তার মানে ঢাকা দিয়েছি, কুমিল্লা দিয়েছি, আচ্ছা আখাউড়া বাকি আছে, ভৈরব বাকি আছে, এই 2টা বাকি আছে, ছন্দের ভিতরে এই 2টা নাই। তারপরে কি? ফরিদপুর দিয়েছি, নোয়াখালী দিয়েছি, ঠিক আছে। তার মানে আমার এই 2টা আখাউড়া ও ভৈরব বাড়তি হিসাবে আমার মুখস্থ করা লাগতেছে, এইখানে বাড়তি হিসাবে আমার মুখস্থ করা লাগতেছে। তার মানে ঢাকায় কোনো ফাঁকা নেই, এখানে আর 2টা মুখস্থ করা লাগবে বাড়তি, আখাউড়া আর হচ্ছে ভৈরব, ঠিক আছে, ভৈরব। এখন ভাই আমি সব তো আর ছন্দ দিয়ে মিলাইতে পারবো না, এটা স্বাভাবিক বিষয়, লেখাটা যত সম্ভব দেখা যাইতেছে না। আচ্ছা, এটা তো স্বাভাবিক বিষয়, আমি সবগুলো ছন্দ দিয়ে তোমাকে মিলাই দিতে পারবো না, এই সবগুলো অঞ্চল নিয়ে আসাতে এত সহজ না। তারপরও যতটুকুই পারছি ততটুকু যদি তোমরা ছন্দ দিয়ে মুখস্থ করতে চাও মুখস্থ করো, আর নাহলে ডিরেক্ট যদি মুখস্থ করতে পারো তাহলে তো আরও ভালো, ঠিক আছে। আচ্ছা, এখানে সেক্টর প্রধান ছিল হচ্ছে খালেদ মোশাররফ এবং পরে মেজর ATM হায়দার। প্রথমে ছিল খালেদ মোশাররফ, পরে মেজর ATM হায়দার হয়েছেন। আচ্ছা, ঠিক আছে, 2 নম্বর সেক্টর শেষ। এখানে এই যে সেক্টর প্রধান কে ছিল এটা না মনে রাখলেও চলবে, ঠিক আছে, কিন্তু অঞ্চলগুলোর নাম ভাই মনে রাখা লাগবে। ঢাকায় কোনো ফাঁকা নেই, আখাউড়া, ভৈরব, ঠিক আছে। 3 নম্বর সেক্টরে আসো, 3 নম্বর সেক্টরটা হচ্ছে হবিগঞ্জ, আখাউড়া, ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার শেষ অংশ বিশেষ, কিশোরগঞ্জ এবং ঢাকা জেলার কিছু অংশ সেক্টর 3-এর আওতায়। এখন কথা হয়েছে, একটু আগে আমরা ঢাকা পড়ে আসছি, আগের সেক্টরটাতেও ঢাকা ছিল, এই সেক্টরটাতেও ঢাকা আছে, তাই কখনো এমনটা ভাবার কোনো প্রশ্নই আসে না যে একটা সেক্টরের ভিতর শুধুমাত্র একটা অঞ্চলই থাকবে। মানে সোজা বাংলা কথা হচ্ছে ঢাকা শুধুমাত্র 2 নম্বর সেক্টরেরই, আর কোনো সেক্টরের হইতে পারে না, এটা কখনো ভাবা যাবে না, ঠিক আছে। কারণ ঢাকা এত বড় একটা অঞ্চল, এটা হয়তো বা ভাগ হয়ে বিভিন্ন সেক্টরের আওতায় চলে গেছে, ঠিক আছে। তাই কখনো এটা ভাবা যাবে না যে ঢাকা শুধুমাত্র 2 নম্বর সেক্টরই, ঢাকা শুধুমাত্র 3 নম্বর সেক্টরই, এমন কখনো ভাবা যাবে না, ঠিক আছে। ওকে, 3 নম্বর সেক্টর হবিগঞ্জ, আখাউড়া, হবিগঞ্জ, এরপর হচ্ছে আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ ও ঢাকা জেলার কিছু অংশ ছিল সেক্টর 3-এর আওতায় আছে। এখান থেকে তুমি মনে রাখতে পারো ঢাকার কিছু অংশ বিশেষ কত হচ্ছে কুমিল্লা জেলার কিছু অংশ বিশেষ, হলোতে হয়েছে হবিগঞ্জ, আর কিতে হচ্ছে কিশোরগঞ্জ, ঠিক আছে।
আচ্ছা, এটা তুমি মনে রাখতে পারো। ঢাকার হলো কি, ঢাকার কিছু অংশ বিশেষ কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। ঠিক আছে, 3 নম্বর সেক্টর ফিনিশড। 3 নম্বর সেক্টর ফিনিশড। ওকে, 3 নম্বর সেক্টর তার মানে বোঝা গেছে। আচ্ছা, এই সদর দপ্তর ছিল হবিগঞ্জের তেলিয়াপাড়া, এটা মুখস্থ করা লাগবে না। মেজর কে ছিল, মানে সেক্টর প্রধান কে ছিল, সেটাও নাম মুখস্থ করলে চলবে। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বারটা কি? কি ব্যাপার, তাও ছোট হইল না? এবার হয়েছে। 4 নম্বর সেক্টর সিলেট জেলার পূর্ব অঞ্চল। 4 নম্বর সেক্টরের ভিতর কি, সিলেট জেলার পূর্ব অঞ্চল, মানে সিলেট যে জেলাটা আছে, সিলেট জেলার পূর্ব দিকের অঞ্চলটুকু আছে হচ্ছে 4 নম্বর সেক্টরের মধ্যে। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে খোয়াই, শায়েস্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব উত্তর দিকে সিলেট ডাউকি শহর সড়ক পর্যন্ত এলাকা ছিল সেক্টর 4 আওতায়। এখানকার সেক্টর কমান্ডার ছিল চিত্তন দত্ত, পরে ক্যাপ্টেন এরব। এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি এখান থেকে মনে রাখবা 4 নম্বর সেক্টর কি, সিলেট জেলার পূর্ব অঞ্চল। 4 নম্বর সেক্টর কি, সিলেট জেলার পূর্ব অঞ্চল। 5 নম্বর সেক্টর কি, 5 নম্বর সেক্টর রয়েছে হচ্ছে সিলেট জেলার উত্তর ও পশ্চিম অঞ্চল। সিলেট জেলার উত্তর ও পশ্চিম অঞ্চল। 5 নম্বর সেক্টর কি, সিলেট জেলার উত্তর ও পশ্চিম অঞ্চল। আবার বলি, 4 নম্বর সেক্টর কি ছিল, সিলেট জেলার পূর্ব অঞ্চল। 4 নম্বর সেক্টর সিলেট জেলার পূর্ব অঞ্চল। আর 5 নম্বর সেক্টর কি, সিলেট জেলার পশ্চিম অঞ্চল ও উত্তর অঞ্চল। পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল। আর কিছুটা আছে মনে হচ্ছে কিশোরগঞ্জের, সুনামগঞ্জের, আর হচ্ছে সুনামগঞ্জ। সিলেট জেলার পশ্চিমাঞ্চল আর সুনামগঞ্জ। ঠিক আছে, সিলেট জেলার পশ্চিমাঞ্চল কই গেল, সিলেট জেলার পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল, এবং হচ্ছে সুনামগঞ্জে, সুনামগঞ্জ। এখানে সুনামগঞ্জ লেখা নাই, কিন্তু সুনামগঞ্জে হবে তোমাদের, এটার মধ্যে সুনামগঞ্জ কিন্তু লেখা নাই। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর সেক্টর গেলো। এবার আসো 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর কি লেখা আছে, ঠাকুমা 6 দিন রংপুরে থাকবে। যেহেতু 6 দিন, 6 দিন কেন, 7 দিন হলো না কেন, কারণ সেক্টর নম্বর 6, 6-এর ছন্দ, ঠাকুমা 6 দিন রংপুরে থাকবে। ঠাকুরমা 6 দিন রংপুরে থাকবে। ঠাকুমাতে হচ্ছে ঠাকুরগাঁও 6 দিন, দিন তো হচ্ছে দিনাজপুরের অংশবিশেষ, আর রংপুরতে তো রংপুর, বুঝাই যাচ্ছে। সেক্টর নাম্বার 6 শেষ। এই যে ঠাকুরগাঁও, তারপর হচ্ছে আর এখান থেকে আর কি রংপুর, আর হয়েছে কি আরেকটি কি অঞ্চল পরে আসলাম, দিনাজপুরের অংশবিশেষ। দিনাজপুরের অংশবিশেষটা মনে হয় এখানে লেখা নেই। ঠিক আছে, এখানে লেখা নেই। তার মানে ঠাকুরগাঁও, রংপুর এবং দিনাজপুরের অংশবিশেষ হচ্ছে 6 নম্বর সেক্টরের অন্তর্গত। ঠিক আছে, আর কিছু বলা লাগবে এখানে? বলা লাগবে না। দেখো আমি আবার সেক্টরগুলো বলে দিই। সেক্টরগুলো হচ্ছে সবচাইতে ঝামেলার এবং মুখস্থ করা একটু কঠিন, কিন্তু তোমরা হুবহু সেক্টরগুলো মুখস্থ করতে যাবে। দেখো হুবহু মুখস্থ করা লাগবে না। প্রথম সেক্টর কি, সিএফসি 1, সিতে চট্টগ্রাম, সিতে কক্সবাজার, এফতে ফেনী, সিতে হয়েছে পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে, আচ্ছা প্রথম সেক্টরের প্রধান কে ছিল, তোমার হচ্ছে মেজর জিয়াউর রহমান। ঠিক আছে, শেষ। 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর কি, যে ঢাকায় কোনো ফাঁকা নেই। তারপরে কি, আখাউড়া ভৈরব। ঢাকায়তে হয়েছে ঢাকা, কোনোতে হয়েছে কুমিল্লা, ফাঁকাতে হয়েছে দন্তন্যতে হচ্ছে নোয়াখালী, ফাঁকাতে হয়েছে ফরিদপুর, আর আছে কি আখাউড়া ভৈরব। 2 নম্বর সেক্টর শেষ। 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর কি, ঢাকার কি হলো, ঢাকার হলো কি, ঢাকারতে হচ্ছে ঢাকার অংশবিশেষ, কতে হচ্ছে কুমিল্লা, হলোতে হচ্ছে হবিগঞ্জ, কিতে হচ্ছে কিশোরগঞ্জ। শেষ, 3 নম্বর সেক্টর শেষ। এই তোমার এইখান থেকে যদি মুখস্থ করতে যাও না, তোমার কষ্ট হয়ে যাবে, এগুলো মুখস্থ করা খুবই কষ্ট হয়ে যাবে। আমি যেভাবে এখানে ছন্দের ভিতরে লিখে দিচ্ছি, এভাবে মুখস্থ করো, এভাবে মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর সেক্টর কি, সিলেট জেলার পূর্বাঞ্চল। তাহলে 5 নম্বর সেক্টর কি, 5 নম্বর সেক্টর হচ্ছে সিলেট জেলার উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল, সাথে একটা লেজ আছে, লেজটা কি সুনামগঞ্জ। এবার আসো 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর কি, ঠাকুমা 6 দিন রংপুরে থাকবে। ঠাকুমা 6 দিন রংপুরে থাকবে। তাহলে হচ্ছে ঠাকুমাতে হচ্ছে ঠাকুরগাঁও, 6 দিন রংপুরেতে হচ্ছে রংপুর, দিনতে হচ্ছে দিনাজপুরের অংশবিশেষ, যেটা এখানে লেখা নেই। 6টা সেক্টর শেষ। আর একসাথে 6টার বেশি পড়িও না, তাহলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না। হ্যাঁ, মাথার এদিক দিয়ে ঢুকবে, সরি এটা তো কানের এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। তাই প্রথম 6টা সেক্টর আগে পড়ো, প্রথম 6টা সেক্টর আগে শেষ করো, তারপরে বাকি সেক্টরগুলো শেষ করবা। ঠিক আছে, ওকে। আজকে তুমি প্রথম 6টা সেক্টর পড়বা, কালকে তুমি বাকি 5টা সেক্টর পড়বা। ঠিক আছে, আচ্ছা আমি একসাথে পড়াই দিতেছি, কিন্তু তুমি একসাথে পড়িও না, পড়লে প্যাচ বেঁধে যাবে। দেখো 7 নম্বর সেক্টর।
7 নম্বর সেক্টর কি? 7 নম্বর সেক্টর গঠিত হয় 7 নম্বর সেক্টর গঠিত হয় রাজশাহী, পাবনা, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল ও রংপুরের অংশবিশেষ। দিনাজপুরের দক্ষিণাঞ্চল আর হচ্ছে কি রংপুরের অংশবিশেষ। তার মানে তোমার এই যে এখানে আমি লিখে নিয়ে আসছি, দেখো রাজাকে 7 দিন পাবো। সেক্টর 7-এর ছন্দ কি? রাজাকে 7 দিন পাবো। রাজাকে 7 দিন পাবো। রাজা রাজশাহী, আমি রাজার অঞ্চলে থাকি, ঠিক আছে, রাজশাহী রাজার অঞ্চল। রাজাকে 7 দিন পাবো। 7 কেন? কারণ সেক্টর নম্বর 7। দিনতে হচ্ছে দিনাজপুরের অংশবিশেষ, পাবোতে হচ্ছে পাবনা, বতে হচ্ছে বগুড়া। এখানে রংপুরের অংশবিশেষটা লেখা হয় নাই। রংপুরের অংশবিশেষটা এখানে লেখা নাই আমাদের ছন্দের মধ্যে। তারপরও ছন্দের যতটুকু আছে তুমি জাস্ট যদি অতটুকু মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। রাজাকে 7 দিন পাবো, রাজশাহী, দিনাজপুরের অংশবিশেষ, পাবনা, বগুড়া। ঠিক আছে, 7 নম্বর সেক্টর শেষ। এখান থেকে তোমার মুখস্থ করার দরকার নাই, এখানে অনেক বড় করে লেখা রাখছে। এবার আসো 8 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টরে হচ্ছে সমগ্র কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ এলাকা। এবার হচ্ছে দৌলতপুর, সাতক্ষীরা সড়কের উত্তর অংশ নিয়ে সেক্টর 8 গঠিত হয়। এখান থেকে এই দৌলতপুরটা অলরেডি এমসিকিউতে কয়েকবার আসছে। দৌলতপুর, ঠিক আছে, দৌলতপুর। আচ্ছা, এইখানে এই 8 নম্বরের ভিতরে আরেকটা জিনিস লেখা নাই, সেটা হচ্ছে মেহেরপুর। ঠিক আছে, মেহেরপুর বই লিখে নিও একটু, হ্যাঁ, মেহেরপুর। আর এই ছন্দগুলো লিখে নিবা, ছন্দগুলো লেখে তোমার যে টেবিল আছে টেবিলের সামনে আটকে রাখবা, ঠিক আছে, টেবিলের সামনে আটকে রাখবা ছন্দগুলো লেখে। আচ্ছা, মেহেরপুর, ঠিক আছে। 8 নম্বর সেক্টরের আওতায় তাহলে কি কি? মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়ায় যাবে। মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে। মেহের তো হয়েছে মেহেরপুর, ফরিদের তো হয়েছে ফরিদপুর এর আগেও আমরা পড়ে আসছি। সাথে হচ্ছে সাতক্ষীরা, খুলনাতে তো খুলনাই, কুষ্টিয়া থেকে কুষ্টিয়া যাবে তো হচ্ছে যশোর। তার মানে 8 নম্বরে আমরা কি বললাম? 8 নম্বরে বললাম হচ্ছে কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর, ফরিদপুরের অংশবিশেষ এলাকা। দৌলতপুরটা এখানে লেখা নাই, আবার দৌলতপুর এইখানে আছে কিন্তু আমাদের এই ছন্দে আমরা লিখি নাই। আবার এইখানে মেহেরপুর লেখা নাই কিন্তু ছন্দে মেহেরপুর লেখা আছে, কারণ মেহেরপুর দিয়ে এই পর্যন্ত এমসিকিউ আসছে। তুমি কি করবা? 8 নম্বর সেক্টরে তুমি স্পেশালভাবে মনে রাখবা ছন্দটা, যে হচ্ছে মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়ায় যাবে। তার মানে মেহেরপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, যশোর, বাকি আছে দৌলতপুর। ঠিক আছে, বাকি আছে দৌলতপুর। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কয়টা সেক্টর পড়ছি? 8টা সেক্টর পড়ছি। 6 নম্বর সেক্টর পর্যন্ত আগেই পড়ে রাখছি, জাস্ট 7 নম্বর সেক্টরটা এখন পড়ছি। কি? রাজাকে 7 দিন পাবো। রাজা ভাইয়া হচ্ছে রাজার অঞ্চলে থাকে, রাজশাহী, ঠিক আছে। আচ্ছা, দিন তো হচ্ছে দিনাজপুরের অংশবিশেষ, পাবোতে পাবনা, বাতে বগুড়া। ঠিক আছে, শেষ হচ্ছে 8 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টর কি কি? যে হচ্ছে মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে। মেহেরতে মেহেরপুর, ফরিদেতে ফরিদপুর, সাতক্ষীরা, তারপরে হচ্ছে খুলনা, কুষ্টিয়া, যশোর, বাকি হচ্ছে দৌলতপুর। ঠিক আছে, 8 নম্বর সেক্টর শেষ। এবার আসুন 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টর বরিশাল্লা বেডি না তো, ওটা কি কয়? বরিশাল্লা বেডা। আচ্ছা, বরিশাল, এরপরে হচ্ছে পটুয়াখালী, দৌলতপুর সাতক্ষীরা সড়ক, এরপরে হচ্ছে খুলনার দক্ষিণাঞ্চল সেক্টর 9-এর আওতায় ছিল। আচ্ছা, এখানে ঘিজিমিজি লাগতেছে, তুমি এখান থেকে দেখতে পারো। পটুয়াখালীর মানুষ সাঁতার খুব বেশি পারে। পটুয়াখালীতে তো পটুয়াখালী, মানুষ সাঁতারতে হচ্ছে সাতক্ষীরা, খুবতে হচ্ছে খুলনার অংশ বিশেষ, বেশিতে হচ্ছে বরিশাল। পটুয়াখালীর মানুষ সাঁতার বেশি পারে, কম না কিন্তু, অনেক ভালো, অনেক বেশি পারে। পটুয়াখালীর মানুষ সাঁতার বেশি পারে, ঠিক আছে, পটুয়াখালীর মানুষ সাঁতার বেশি পারে। সাঁতারতে হচ্ছে সাতক্ষীরা, খুলনা, অংশবিশেষ, বরিশাল। ঠিক আছে, ওকে। 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর কি? সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও অভ্যন্তরীণ নৌ পরিবহন ছিল 10 নম্বর সেক্টরের অধীনে। তার মানে 10 নম্বর সেক্টরের অধীনে কি কি ছিল? সমুদ্র উপকূলীয় অঞ্চল, মূল কথাটা হয়েছে এইটা। সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো, রয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন ছিল 10 নম্বর সেক্টরে। মানে যত পানিপথ বিষয়ক, মানে পানিপথ বলতে কি পানি দিয়ে চলাচল করে এই বিষয়ক যত কিছু ছিল সব কি 10 নম্বর সেক্টরের ভিতরে ছিল।
তোমার কাছে কোশ্চেন আসবে সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরে, সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের, 10 নম্বর সেক্টর। সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের, 10 নম্বর সেক্টর। আচ্ছা, 11 নম্বর সেক্টর হচ্ছে, 11 নম্বর সেক্টর হচ্ছে কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ টাঙ্গাইল জেলার জেলা, ময়মনসিংহ টাঙ্গাইল জেলা, জাস্ট এতটুকু মনে রাখবা, কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ টাঙ্গাইল জেলা, কিশোরগঞ্জ বাদ দিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা, এতটুকু মনে রাখলে হবে। কিশোরগঞ্জ বাদ দিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা, দেখো এখানে এটাই লেখা আছে। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল 10 নম্বর সেক্টর, কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। সেক্টরগুলা আমাদের শেষ, ফাইনালি সেক্টরগুলো আমাদের শেষ। এখনও ক্লিয়ার না সেক্টরগুলো, আমি আরেকবার প্রথম থেকে বলে দিই। 1 নম্বর সেক্টর CFC-1 চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, ফেনী। আর ছিল কে, কমান্ডার ছিল কে, কমান্ডার ছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান। এবার 2 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টরে কি হাই নাই, ঢাকায় কোনো ফাঁকা নেই, ঢাকায় কোনো ফাঁকায় নেই, আখাউড়া আর হচ্ছে ভৈরব। ঢাকাইতে হচ্ছে ঢাকা, ফাঁকাতে হচ্ছে ফরিদপুর, কতে হচ্ছে তোমার হচ্ছে আগেই বলে ফেলছি না, হ্যাঁ তোমার কতে হচ্ছে কুমিল্লা, দন্তন্নতে হচ্ছে নোয়াখালী। এরপরে কি ভৈরব, আখাউড়া, শেষ। হচ্ছে সেক্টর নম্বর 3, সেক্টর নম্বর 3 হচ্ছে ঢাকার হলো কি, ঢাকারতে হচ্ছে ঢাকার অংশবিশেষ, কতে হয়েছে আবারও কুমিল্লা, হতে হচ্ছে হবিগঞ্জ, কিতে হচ্ছে কিশোরগঞ্জ। ঠিক আছে, আচ্ছা। সেক্টর নাম্বার 4 সিলেট জেলার পূর্বাঞ্চল, সেক্টর নাম্বার 5 সিলেট জেলার পশ্চিম ও এটা কি উত্তরাঞ্চল ছিল, উত্তরাঞ্চল, এবং কি সাথে কি সুনামগঞ্জ। সেক্টর নাম্বার 6 ঠাকুমা 6 দিন রংপুরে থাকবে, ঠাকুরগাঁও দিনাজপুরের অংশবিশেষ। এরপরে সেক্টর নাম্বার 7 রাজাকে 7 দিন পাবো, রাজশাহী দিনাজপুরের অংশবিশেষ, পাবনা বগুড়া। 7 নম্বর সেক্টর শেষ। 8 নম্বর সেক্টর মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়ায় যাবে। 8 নম্বর সেক্টর মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে। এইখানে আরেকটা নাম লেখে নাই কি, আরেকটা নাম কি বলে আবার আমাদের সিআর সাহেব, মানে আমাদের ক্যাপ্টেন। আচ্ছা, কেটে দেই, মেহেরপুর কি রে বাবা, এখানে বাকি আছে কি, বাকি আছে হচ্ছে দৌলতপুরটা লেখা নাই 8 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টর কি, 9 নম্বর সেক্টর হচ্ছে পটুয়াখালীর মানুষ খুব ভালো কি সাঁতার পারে, খুব ভালো সাঁতার পারে। আচ্ছা, খুব হচ্ছে খুলনার অংশ বিশেষ, দন্তের সাথে হচ্ছে সাতক্ষীরা, বেশিতে হচ্ছে বরিশাল। ঠিক আছে, আর পটুয়াখালীতে তো পটুয়াখালী। সেক্টর নাম্বার 10 যত নৌপথ ছিল, নৌ বিষয়ক, নৌকা বিষয়ক বা যত কিছু ছিল সব হচ্ছে 10 নম্বর সেক্টরের অন্তর্গত। এখানে লাইনটা মনে রাখা লাগবে, সমুদ্র উপকূলীয় অঞ্চল 10 নম্বর সেক্টরের অন্তর্গত। সেক্টর নম্বর 11 কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল জেলা। সেক্টরগুলো শেষ হয়েছে আশা করতেছি। আচ্ছা, সেক্টরগুলো পড়া শেষ হইলো। সেক্টরগুলোর ক্ষেত্রে আমি বারবার বলতেছি ভাইয়া, প্রথমে 6টা সেক্টর পড়বা এবং পরের দিন 5টা সেক্টর পড়বা। একসাথে যদি বড় তাহলে কিন্তু মুখস্থ থাকবে না, ঠিক আছে? এবং সেক্টরগুলো মুখস্থ করাই লাগবে, কোনো ওয়ে নাই, মুখস্থ করাই লাগবে। সেক্ষেত্রে আমি সহজ করে দিছি যেভাবে, এভাবে মুখস্থ করিও, ঠিক আছে? দেখো, তোমরা এই যে এত কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এগুলো করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরীক্ষায় ভালো করা, ঠিক আছে? পরীক্ষায় ভালো করা। আমাদের মেইন পরীক্ষার টার্গেট কি? আমাদের মেইন পরীক্ষার টার্গেট হচ্ছে জেএসসি, তাই না? জেএসসি পরীক্ষাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, জেএসসিতে A+ পাওয়া, A+ শুধু না, গোল্ডেন A+ পাওয়া, ঠিক আছে? গোল্ডেন A+ পাওয়া এবং হচ্ছে বোর্ডের ভিতরে ফার্স্ট হওয়া আমাদের টার্গেট। এখন এই A+ বা গোল্ডেন A+ বা বৃত্তি পাইতে হলে তুমি যদি অগোছালোভাবে পড়ো তাহলে কি হবে? না, প্রত্যেকটা সাবজেক্ট গোছানো হইতে পড়া লাগবে। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার, মানে বই তো পড়াই লাগবে, বই মাস্ট পড়া লাগবে। বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমার প্রত্যেকটা পৃষ্ঠা তোমার মাথায় থাকা লাগবে। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে কি লাইন বাই লাইন মুখস্থ করবো? না, আমি যেভাবে পড়াইতেছি লাইন থেকে জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা, ইম্পর্টেন্ট বিষয়গুলা বা বিগত বছর আসছে এই বিষয়গুলা তোমার হচ্ছে গোছায় নিয়ে আসা লাগবে। হ্যাঁ, অগোছালোভাবে পড়লে কখনোই তোমার বৃত্তি পরীক্ষার প্রিপারেশন ভালো মতো হবে না। তোমার বৃত্তি পরীক্ষা বলো আর হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা বলো আর বার্ষিক পরীক্ষা বলো, এগুলোর জন্য একদম গোছানো ওয়েতে, ঠিক আছে, সাইন্টিফিক্যালি তোমার হচ্ছে আগানো লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে শুরু করে একদম লাইন বাই লাইন দাগায় ফেলা লাগবে। তারপরে ওই চ্যাপ্টারে MCQ সলভ করে ফেলা লাগবে, তারপরে CQ সলভ করে ফেলা লাগবে,
তারপরে হচ্ছে শর্ট কোশ্চেনগুলো সলভ করে ফেলা লাগবে, ঠিক আছে, এবং বারবার রিভাইজ দেওয়া লাগবে। রিভাইজ না দিলে কোনো লাভ হবে না, বারবার রিভাইজ দেওয়া লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না যে আসলে বৃত্তি পরীক্ষার জন্য কীভাবে পড়া লাগবে। বৃত্তি পরীক্ষার জন্য সর্বপ্রথম কথা হয় যে বারবার বলতেছি, সর্বপ্রথম কথা তোমাকে বই পড়াই লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি জাস্ট গাইড থেকে সৃজনশীল আর এমসিকিউগুলো মুখস্থ করা শুরু করে। কিন্তু না ভাই, তোমার মেইন ইয়ে হবে হচ্ছে বই, মেইন ইয়ে হবে হচ্ছে বই। বইকে তুমি গুরুত্ব না দিলে তোমার বৃত্তি পরীক্ষা পাওয়া খুবই টাফ, খুবই টাফ, ঠিক আছে। বইকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, এখন অনেকের কাছে এই বইটা পড়তে খুবই কঠিন লাগে, কঠিন লাগে, এই কারণেই তো আমি ভাইয়া আছি, আমি তোমাদের বইটাকে একদম সহজ করে দেবো, ঠিক আছে। দেখো, আমাদের গত বছরের যে হচ্ছে বিজ্ঞান বিশ্ব পরিচয় ও আইসিটি যে কোর্স ছিল, সেই কোর্সে স্টুডেন্টরা যারা ছিল প্রায় 300 জনের মতো স্টুডেন্ট ছিল, ঠিক আছে, 300+। তো তারা এই যে বৃত্তি পাওয়ার পরে আমাকে জানাইছে এই যে ও একদম এই যে পুরো মতিঝিল থানায় দ্বিতীয় স্থান অধিকার করছিল, ঠিক আছে। এই যে দেখো বৃত্তি পেয়ে কী পরিমাণ খুশি, ঠিক আছে। এরকম অসংখ্য স্টুডেন্ট বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছিল, ঠিক আছে। আরও অনেকে তো জানাই নাই, যাই হোক, তো তারা সবাই আমাদের এই যে এই কোর্সটাতে ভর্তি ছিল। তোমরাও চাইলে এই কোর্সটাতে জয়েন হতে পারো। এই কোর্সে কীভাবে পড়াবো, আমার মেইন টার্গেট হচ্ছে আমার বৃত্তি পরীক্ষা, বৃত্তি পরীক্ষায় ভালো করা, ঠিক আছে। তোমরা দেখতেছো বিজিএসে মানে বিশ্ব পরিচয়ে এত এত ইনফরমেশন, এত এত ইনফরমেশন, পরীক্ষার সময় যে একসাথে এই 13টা 14টা চ্যাপ্টার মনে রাখা কি এত সোজা? এত সোজা না। পড়াগুলো একদম গোছায় সুন্দর করে গোছানো লাগবে পড়াগুলো। আমি যেভাবে দাগায় দিতেছি এইভাবে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে ইম্পর্টেন্ট পড়াগুলো দাগায় দাগায় বাহির করে নিয়ে আসা লাগবে, ঠিক আছে, যাতে পরীক্ষার আগের রাতে জাস্ট একটা রিভাইজ দিলেই একদম কেল্লা ফতে হয়ে যায়, ঠিক আছে। তো আমি এই কোর্সের ভিতরে আমাদের যে তোমাদের যে বিজ্ঞান বই আছে, বিশ্ব পরিচয় বই আছে আর আইসিটি আছে, এই 3টা সাবজেক্ট একদম A to Z সকল এমসিকিউ, যত এমসিকিউ আছে, যত সৃজনশীলের জন্য সিকিউ যত আছে, যত শর্ট কোশ্চেন আছে, সব সলভ করে দিব। এবং এই যে বই তো দাগায় দিতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে দাগায় দিব, দাগায় একদম পিডিএফগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। পরীক্ষার আগের রাতে জাস্ট এই দাগানো পিডিএফটা সুন্দর করে পড়ে দেওয়া, ঠিক আছে, তাহলে একদম হয়ে যাবে। আর আমার মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট এই কোর্সে 98+ মার্ক ক্যারি করা প্রত্যেকটা সাবজেক্টে। কত? 98+। এটা কিন্তু সম্ভব, চাইলেই সম্ভব, কিন্তু সেটার জন্য কি করা লাগবে? এই যে এই কোর্সে প্রত্যেকটা ক্লাস A to Z ফলো করা লাগবে, এই কোর্সের প্রত্যেকটা ক্লাস A to Z ফলো করা লাগবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের অর্ধবার্ষিক আর বার্ষিক যে পরীক্ষা হবে, এই পরীক্ষার আগে দিয়ে আমি সাজেশন দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো, এই 3টা সাবজেক্টের উপর সাজেশন দিয়ে দেবো অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার আগে। আর মেইন পরীক্ষার আগে যেই মানে জেএসসি পরীক্ষার আগে যেই সাজেশন লাগবে ওটা তো অবশ্যই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড একদম দাগায় দাগায় পড়াইতেছি, তোমাদের কোনো প্যারাই হবে না, হ্যাঁ। জাস্ট খালি কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করা লাগবে। কোর্সের মূল্য মাত্র 699 টাকা। তো এটা এখন বর্তমানে ডিসকাউন্টে 699 টাকা চলতেছে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও অবশ্যই অতি সত্বর ভর্তি হয়ে যাও, ঠিক আছে, অতি সত্বর ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য কী করা লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাইলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে, ওকে।